সংবিধান সংস্কার পরিষদ নিয়ে দুই মেরুতে সরকার এবং বিরোধী জোট এক পক্ষ শপথ নিয়ে বলছেন যে অসাংবিধানিক তারা শপথ নিয়েছেন। এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই। একই সঙ্গে 133টি অধ্যাদেশ নিয়ে যদি আপনি কিছু বলতে চান, যেটি যাচাই বাছাই কমিটিতে দেওয়া হয়েছে, সংক্ষেপে যদি বলেন। 133টি যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো তো যাচাই বাছাই করতে হবে স্বাভাবিক কারণেই। কারণ এই অধ্যাদেশ যখন জারি হয় তখন সংসদ ছিল না। নর্মালি আমাদের দেশে আইন প্রণয়নের অধিকারটা হচ্ছে সংসদ, নির্বাচিত সংসদের। তো ওনারা যখন ক্ষমতায় ছিলেন, ওনাদের যখন যেরকম খুশি লাগছে বা যখন যেরকম প্রয়োজন বোধ করেছেন, অথবা প্রয়োজনের বাইরেও অনেক কিছু অধ্যাদেশ তারা জারি করেছেন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। এবং আলাপ আলোচনা করে যে একেবারে ইন টোটো একটা অধ্যাদেশ একেবারে বাতিল করে দিবে বা ইন টোটো অনুমতি দিয়ে দিবে, এরকম না হয়। ওখানেও কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, সেগুলো আলাপ আলোচনা করে আমরা ঠিক করতে পারবো। এবং যেহেতু আলাপ আলোচনার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং এটা সংসদে পূর্ণাঙ্গ সংসদে আলোচনা হবে। তার বাইরে ধরেন আমাদের অন্যান্য বিষয়, যেমন আজিজ ভাই দুইবার কথাটা বলছে, এই জন্য আমার কানে বেঁধেছে এবং সবারই বাধা উচিত। পর্দার অন্তরালে, ভাই আমি পর্দার অন্তরালে কোনো জিনিস বিশ্বাস করি না। নাথিং টু বি ডান পর্দার অন্তরালে। পর্দার অন্তরালে হলে তখন কিন্তু আজিজ ভাই আবার আসবে, এসে বলে ও এইসব তো আপনারা পর্দার অন্তরালে করছেন, জনগণ জানে না। সুতরাং যা হবে সংসদে আপনি মুখামুখি আলোচনা হোক, আলাপ আলোচনার ভিত্তিতে যেটা সম্ভব এবং জনগণও জানতে পারবে, তাই না আজিজ ভাই? তখন জানতে পারলে আপনারা পর্দার অন্তরালের দরকার নেই। পর্দার অন্তরালে আপনি ওদেরকে ওই যে গাদ্দার মাদ্দার সাইন টাইন তুলতেছে, এগুলো বলেন যে বাবারা এগুলো ঠিক না, এই কাজগুলো তোমরা করো না, আর সেটা পর্দার অন্তরালে বলেন, সেটা আমরা শুনতে চাই না। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বাট বাকিটা কিন্তু সবার সামনে জনসমক্ষে করতে হবে। এখন আমরা সামনের দিকে এগোতে চাই, সুতরাং পার্লামেন্টটাকে আমরা আরও ভাইব্রেন্ট দেখতে চাই। পার্লামেন্ট ভাইব্রেন্ট হোক, আর তাদের কাছে 2/3 মেজরিটি যাদের কাছে আছে তাদেরকে তো অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে না। সুতরাং বিএনপি অ্যাজ এ পার্টি, পলিটিক্যাল পার্টি, তারা যদি মনে করেন যে বাংলাদেশের সংস্কার করার দরকার আছে, যেটা আমার পাশে যিনি বললেন কমিউনিস্ট, এটা স্বাভাবিকভাবে উনি শ্রেণীর কথা বলেছেন, তৃণমূল মানুষের কথা বলছেন। এটা তো সত্যি যে বাংলাদেশের উন্নতি যখন আমরা দেখি তখন তৃণমূল মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না। এবং সব আন্দোলনে আপনি দেখবেন যে তৃণমূল মানুষরা যখন রাস্তায় নামে তখন কিন্তু সরকার পরিবর্তন হয়ে যায়। শুধু পলিটিক্যাল পার্টি নামলে কিন্তু কিছু হয় না। যখন রিক্সাওয়ালা নামে, যখন মুটে মজুর নামে, যখন শ্রমিক নামে, যখন সাধারণ দোকানদার নামে, তখন কিন্তু নারীরা নামে, তখনই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বড় বিষয়। আমরা যেমন সংবিধান সংসদ নিয়ে আলোচনা করছি, তার বাইরে বড় বিষয় হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা কী, এবং আমাদের অর্থনীতিতে যেন সকলের সুযোগ থাকে, যাতে তাদের অর্থনীতির যে উন্নয়ন, এই উন্নয়নের ভাগটা যেন দেশের 18 কোটি মানুষ, যারা বিশেষ করে যারা 12 কোটি যে দরিদ্র মানুষ আছে বা দরিদ্র সীমার নিচের মানুষ আছে, তাদের কাছে যেন অর্থনীতির এই ভাগটা যেন যায়। সেইভাবে যদি সরকার চলে, সরকার কি খালি পার্লামেন্ট চালাবে নাকি? সরকার তো সরকার চালাবে, সরকারের অনেক মিনিস্ট্রি আছে, সরকারের অনেক কাজ আছে, সরকার এইসব কাজ করবে। সরকার যেমন ভালো কিছু কাজ করা তো শুরু করেছে, ফ্যামিলি কার্ড করার কাজটা শুরু করেছে, কৃষক কার্ড ভালো কাজ শুরু করেছে, এবং ফ্যামিলি কার্ড একটা ভালো, এইরকম তো অনেক আমাদের। হ্যাঁ, ইমাম সাহেবদেরকে দিতে হবে। এখন ইমাম সাহেবদের না দিলে, ইমামরা একটা কাজ করতেছে কিন্তু আজিজ ভাই, আমি মনে করি না যে ইমামরা কোনো ইমামরা যদি তাদের কাজটা ঠিক মতো করেন, তারা যদি কোনো দলবাজ না হন। যে দলবাজ হলে কি হয় আমরা তো দেখেছি। কিন্তু আমরা এটাও জানি যে মসজিদে কিন্তু সব কিছু রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, মসজিদে আপনি কর্মকাণ্ড চালাবেন। আপনি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু ওখানে খুব আন্ডারগ্রাউন্ড গুপ্ত সংগঠন চলতে থাকে। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে, এটা সরকারের একটা বড় দায়িত্ব যে সব জায়গাগুলো দেখতে হবে। সেই জন্য আমিও বললাম যে পর্দার অন্তরালে কিছু হোক, এটা আমরা সমর্থন করব না। যা কিছু করবেন আপনি সামনাসামনি থাকেন, আপনার কথা বলেন, গুপ্ত থাকেন না, লুঙ্গির তলায় বসবাস করেন না কারো।